আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। কিংস পার্টি এনসিপিকে দিয়ে নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গভীর খাদে দিশেহারা সরকার। একদিকে বাড়ছে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেয়ালে পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ দেশে বিদেশে বাড়াচ্ছে সক্রিয়তা। এক মাসের মধ্যে লন্ডন ও নিউ ইয়র্কে দলটির শক্তি প্রদর্শনের মাত্রায় বড় ধরনের উদ্বেগ ঘিরে ধরেছে সরকার এবং তার মিত্রদের। আওয়ামী লীগের জনসমর্থন নেই, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকার এমন দাবিও প্রশ্নের মুখে পড়েছে। বহুমুখী চাপের মুখে সরকারের মিত্র বিএনপি মহাসচিব নতুন করে অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছেন। এমন অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে রীতিমতো দুঃস্বপ্ন দেখছেন সরকারের নীতি নির্ধারকেরা। অনলাইনে যোগাযোগের অ্যাপ বন্ধ করার মতো হাস্যকর পদক্ষেপ নেয়ার আলোচনা চলছে। জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার ঘটনার বিরুদ্ধে যারা ছিল প্রচন্ড সোচ্চার, তারাই এখন ইন্টারনেটে যোগাযোগের অ্যাপ বন্ধের পক্ষে। প্রশ্ন উঠেছে, এর মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা যাবে আওয়ামী লীগকে? নিজেদের তৈরি করা ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য নেয়া কৌশল আরো জটিলতা বাড়াবে কিনা, সেই প্রশ্ন উঠেছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে 10ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার। একই সঙ্গে জোরদার করা হয় দমন ও গ্রেপ্তার কার্যক্রম। সরকার ও তাদের মিত্ররা ভেবেছিল এর মাধ্যমে তাদের একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে রাজনীতির মাঠে। আওয়ামী লীগকে কোণঠাসা করার সুফল পাবে সরকারের মিত্র দলগুলো। তবে সেই আশার গুড়ে বালি পড়েছে গত 4 মাসে। কার্যক্রম নিষিদ্ধ করার পর উল্টো সক্রিয়তা বেড়েছে দলটির। ঢাকা সহ সারা দেশে মিছিলের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও। পাশাপাশি লন্ডন, নিউ ইয়র্ক এবং ফ্রান্সে হয়েছে বড় শোডাউন। লন্ডন এবং নিউ ইয়র্কে নাজেহাল হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিউ ইয়র্কে ডিম বৃষ্টির মুখে পড়ছেন এনসিপি নেতা আক্তার হোসেন। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েও সফল হচ্ছে না পুলিশ। মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং মামলার অভিযোগপত্র যথাসময় দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর। এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী কমিশনার সহ 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দুশ্চিন্তার ভাঁজ পড়ছে সরকার নীতি নির্ধারকদের কপালে। সেপ্টেম্বর মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্তত 40টি মিছিল হয়। সবচেয়ে বড় শোডাউনটি হয় 24শে সেপ্টেম্বর। এদিন দুপুরে প্রায় একই সময় গুলিস্তান, ফার্মগেট সহ কয়েকটি এলাকায় মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারণ বাজার, আগারগাঁও, পান্থপথ, শ্যামলী এলাকাতেও মিছিল হয়। এরই মধ্যে ফার্মগেট, পান্থপথ এলাকায় মিছিলকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এই একদিনের মিছিল থেকে 244 জনকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি। এরপরেও থেমে নেই ঝটিকা মিছিল। পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করছেন নিজেদের অসহায়তার কথা। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম খোলাখুলি বলেন, আওয়ামী লীগের প্রতি বিপুল জনসমর্থনের কারণে পুলিশ চেষ্টা করেও মিছিল ঠেকাতে পারছে না। দলটির নেতাকর্মীদের ক্ষুদ্র একটি অংশ 5ই আগস্টের পর বিদেশে অবস্থান করলেও বাকিরা দেশে আছেন। দিনকে দিন তারা সক্রিয় হয়ে উঠছেন। এর কারণেই বাড়ছে মিছিল এবং তাতে অংশগ্রহণকারীর সংখ্যা। পুলিশের বক্তব্য থেকে পরিষ্কার, সরকারপন্থীরা যতই আওয়ামী লীগের বিলীন হয়ে যাওয়ার দাবি করুক না কেন, মাঠের চিত্র একেবারে আলাদা। 1 বছরের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে দলটির। তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতির মাত্রাও বাড়ছে। এমন অবস্থায় চোখে অন্ধকার দেখছে সরকার। বিশেষ করে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের সময় বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন তৈরি করেছে বিব্রতকর পরিস্থিতি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকারের দাবির ভিত্তি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করছে সরকারের বিদেশি মিত্ররা। এমন অবস্থায় সরকার অন্যতম মিত্র বিএনপির সুর আবার বদলে যাচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরপরই সরকারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব। অথচ নিউ ইয়র্ক সফরে তিনি দাবি করেন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সাক্ষাৎকারে বলেন, এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে, শুনতে হয়েছে। এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। আমি ব্যক্তিগতভাবে
আগেও বলেছি, দলের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। কিন্তু যদি সে রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে। অর্থাৎ অতীতের মতো ধরি মাছ নাচি পানির নীতিতে ফিরে গেছে বিএনপি। বন্দুকটি তারা রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারের কাঁধে। দর্শক, সব মিলিয়ে জটিল পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ছে সরকার। নীতি নির্ধারকদের একাংশ এখন চেষ্টা করছে ইন্টারনেটে সেন্সরশিপ আরোপের। মাত্র 2 মাস আগে কোনো অবস্থায় ইন্টারনেট বন্ধ না করার পক্ষে কঠোর অবস্থান জানিয়েছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এজন্য আইন সংশোধন ও পরিমার্জনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। টেলিযোগাযোগ ব্যবস্থায় আড়ি পাতার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। সরকার তখন দাবি করেছিল অতীতের সরকারের পথে হাঁটবে না তারা। ইন্টারনেট থাকবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং সবার জন্য উন্মুক্ত। এর আগে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেটে হস্তক্ষেপের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গেও তুলনা করেন সরকারপন্থীরা। এমনকি জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার অভিযোগ নিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 18 ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে। এত সব কাণ্ড ঘটনার পর এবার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকেরাই ইন্টারনেটে সেন্সরশিপ আরোপের কথা ভাবছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 28 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে টেলিগ্রাম এবং বোটিম অ্যাপ বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়। সরকারের অভিযোগ, এই 2 অ্যাপ ব্যবহার করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগাযোগ করছেন। এ কারণে রাতে অ্যাপ দুটির গতি কমিয়ে দেওয়া এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বন্ধ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আশঙ্কা করা হয় ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীরা সক্রিয় হচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন। তবে এমন পরিকল্পনাকে হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা। কারণ ভিপিএন ব্যবহার করে যে কেউ সরকার বন্ধ করা অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এছাড়া ইন্টারনেট ভিত্তিক লাখ লাখ অ্যাপ রয়েছে যোগাযোগের জন্য। সেক্ষেত্রে মাত্র 2টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা দিয়ে যোগাযোগ ঠেকানোর চিন্তা হাস্যকর। অনেকে বলছেন এ ধরনের অবাস্তব পরিকল্পনা থেকে বোঝা যাচ্ছে সরকার আওয়ামী লীগ নিয়ে শুধু ভীতু নয়, রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে যোগাযোগের জন্য কত অ্যাপ আছে তা নিশ্চিত করে বলা কঠিন। বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাপ যেমন রয়েছে, তেমনি দেশ ও অঞ্চল ভিত্তিক জনপ্রিয় অ্যাপও রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক বিজনেস অব অ্যাপ নামের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের যোগাযোগ অ্যাপের সংখ্যা লাখ লাখ। 2024 সালে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 400 কোটির কাছাকাছি। জনপ্রিয়তায় এগিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, উইচ্যাট, লাইন, আইমেসেজ, ডিসকর্ড, সিগন্যাল, ভাইবার ও কাকাওটিভি। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। এরপরে রয়েছে টেলিগ্রাম, মেসেঞ্জার, ইমো, স্ন্যাপচ্যাট। বাংলাদেশে বোটিম তেমন জনপ্রিয় না হলেও অজ্ঞাত কারণে এটি পড়েছে সরকারের তোপের মুখে। জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার ও ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমও অ্যাপ বন্ধের চেষ্টা করেছিল, তবে ভিপিএন এর কারণে সেটি সম্ভব হয়নি। এক পর্যায়ে বাধ্য হয়ে ইন্টারনেটটি বন্ধ করে দেওয়া হয়। তবে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ায় সে সিদ্ধান্ত বহাল রাখা যায়নি। প্রশ্ন হলো, আওয়ামী লীগের তীব্র সমালোচক ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগের ব্যর্থ চেষ্টাকে কেন এখন অনুসরণ করতে চাইছে? সে সময় আন্দোলন দমনে আওয়ামী লীগের নেওয়া উদ্যোগ খারাপ হলে এখন সেটি কি করে ভালো হয়ে উঠছে? বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট অ্যাপ বন্ধের জন্য সরকার গুগলের কাছে অনুরোধ জানাতে পারে, তবে গুগল তা শুনবে সে নিশ্চয়তা নেই। এর বাইরে স্থানীয়ভাবে মেসেজিং অ্যাপের সার্ভারে ইউআরএল বন্ধ করে দেওয়া সম্ভব, তবে সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করে চালানো যাবে নিষিদ্ধ অ্যাপও। দর্শক, অতি সম্প্রতি নেপালে জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। এর জের ধরে প্রচন্ড জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। শেষ পর্যন্ত ক্ষমতা হারায় সেখানকার ওলি সরকার। বাংলাদেশে জেনজি আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতায় আসা ডক্টর ইউনূস সরকার তালগোল পাকিয়ে কি সেই নেপালের পথেই হাঁটছে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আমাদের নজরে এলো এবং ডক্টর ইউনূসের যে
প্রেস উইংটা আছে, আপনারা জানেন যে ভীষণ একেবারে তড়িৎ কর্মা, এবং তারা পাঁচজনই, প্রেস উইং এর পাঁচজনই এই সফরে গিয়েছেন নিউ ইয়র্কে। এবং নিউ ইয়র্কের একটি সংবাদ সম্মেলনে দেখলাম একজন সাংবাদিক জিজ্ঞেস করেছে যে এই পাঁচজন যাওয়ার কি দরকার ছিল কিনা। তো ডাস্টবিন শফিক সেটাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করেছে, এবং তারা রাত 3টা পর্যন্ত কাজ করে, তারা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, তাদের কাজ আর কাজ, কাজ আর কাজ। সো এমন কাজ যে তারা রাতে ঘুমানোর সময়টা ঠিক মতো পান না। তো সেই প্রেস উইং 23 তারিখের তোলা ছবি 26 তারিখে জাতির সামনে প্রেজেন্ট করবে, এটা একটু খটকা লাগে না আপনাদের কাছে? আমার তো লেগেছিল। যাই হোক, সকলে যারা এই বিষয়গুলো বোঝে, আমরা তো লেম্যান, ধরেন আমরা এই মেটা ডেটা এটা ফেক কিনা এগুলো তো অতভাবে বুঝি না টেকনিক্যালি। যারা টেকনোলজিক্যাল বিষয়টা দেখেন তারা সবাই কিন্তু এই মেটা ডেটা অ্যানালিসিস করে। ইভেন আমি আমার চ্যাট জিপিটিতে একটু দিয়েছিলাম, তো সবাই মোটামুটি বলেছে এটা একটা ফেক ছবি, কারণ মেটা ডেটা অ্যানালিসিসে বলছে এটা ফটোশপ করা ছবি। তো এইটা মানে ট্রাম্প দম্পতির সাথে ডক্টর ইউনূসের ছবি একটা ফেক করে দেবে, এটাও কিন্তু আবার একটু বিশ্বাস হয় না। ডাস্টবিন শফিক খারাপ, কিন্তু কত খারাপ যে সে ট্রাম্পের সাথে ফেক ছবি করবে। আবার এর মধ্যে দেখা গেল যে আরো কিছু দেশের সরকার প্রধান তারাও ঠিক একই রকমের ছবি দিয়েছেন, এবং সব ছবিতে ডোনাল্ড ট্রাম্প এই বুড়ো আঙ্গুলটা থামস আপ করে দাঁড়িয়ে আছেন, এবং তার পাশে যে মিলেনিয়া ট্রাম্প তিনি একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। মানে তাদের কোনো ছবিতে তাদের দাঁড়ানোর ভঙ্গিটা চেঞ্জ হয়নি। যদি পরপর ছবি তুলতেন তাহলে মানুষ তো এত স্ট্যাচু না। সুতরাং প্রশ্ন উঠলো এটা কি ট্রাম্প এবং মেলানিয়ার স্ট্যাচু কিনা, সেই মাদার টুসো মিউজিয়ামের কোন ছবি কিনা। মানে সন্দেহ যখন একবার দানা বাঁধে তখন নানা মুখে সেটা প্রসারিত হয়। কিন্তু মেটাডেটা অ্যানালিসিসে যেটা বলেছে যে এটা এডিটেড ছবি, দ্যাট ওয়াজ 100% ট্রুথ। হ্যাঁ, এর মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সে আবার একা ছবি তুলেছেন। আরো অনেক দেশের যে মানে নিউজ পেপারে সেই নিউজগুলো দেখলাম, এবং সেই দেশের ভাষায় নিউজগুলো প্রকাশিত, সুতরাং পড়তে পারিনি, কিন্তু ছবিটা দেখে তো বোঝা যায়। তাহলে সমস্যাটা কোথায়, ক্যাচটা কোথায়? আবার আমার আরেকটু সন্দেহ ছিল যে এবার ডক্টর ইউনূসের সাথে বিএনপির প্রতিনিধি দলের, বিএনপির পক্ষ থেকে যিনি গিয়েছেন হুমায়ুন কবির, এই লোকটার দিকেও আমার একটু সন্দেহ হয়েছিল, কারণ এই হুমায়ুন কবির আবার এইসব বাটপাড়িতে খুব ওস্তাদ। আপনাদের হয়তো খেয়াল আছে যে অনেক আগে মার্কিন 6 কংগ্রেসম্যান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছিল যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খারাপ, গণতান্ত্রিক পরিস্থিতি খারাপ, গণমাধ্যমের স্বাধীনতা নেই ইত্যাদি জানায় মার্কিন সরকার যেন বাংলাদেশ সরকারের উপরে প্রেসার দেয়, এরকম একটা চিঠি লিখেছিল, এবং সেই চিঠির নিচে 6 জন কংগ্রেসম্যানের সাইন ছিল। তো হুমায়ুন কবির এটা যথারীতি মিডিয়ায় পাঠিয়েছে, এবং মিডিয়া সেটি প্রকাশও করেছে। পরে দেখা গেল যে ওই যে 6 জন কংগ্রেসম্যানের যে ইন্টারভিউ, ওইটা ছিল ফলস। কংগ্রেসম্যানরা এরকম কোনো মানে এরকম কোনো ইন্টারভিউ না, সরি চিঠি, এরকম কোনো চিঠি লেখেনি। অর্থাৎ হুমায়ুন কবির গং আরো তার সাথে সাদি টাদি কারা ছিল, এরা মিলিয়ে এরকম একটা ফেক ডকুমেন্ট তৈরি করেছে। তো আমার মনে হচ্ছিল যে হুমায়ুন কবির যেহেতু আছে, তাহলে ট্রাম্পের ছবিটা ফেক হলেও হতে পারে, এবং যেহেতু এক্সপার্টরা বলতেছে, চ্যাট জিপিটি বলতেছে এই ছবি এডিটেড, তাহলে ঘটনা কি সেই সন্ধান করতে গেছে রূপান্তরের সত্য। আমাদের অনুসন্ধানে আমরা যেটা জেনেছি, এবং এখন পর্যন্ত আমার কাছে এটা খুব গ্রহণযোগ্য মনে হয়েছে, যদিও আমি 100% গ্যারান্টি দিতে পারছি না, কারণ সত্য আজকাল যেভাবে রূপান্তরিত হচ্ছে, এ কারণে আমার আপনাদের সামনে এই রূপান্তরের সত্য এই শিরোনামে ইউটিউবে আসা। এখানে ঘটনা হয়েছে যে যে ডিনারে ট্রাম্প দম্পতি সবাইকে দাওয়াত করেছিলেন, সেখানে যদি সবার সাথে একটা করে ছবি তুলতে যান, এবং একটা ছবি তুলতে যদি 1 মিনিটও ছবি সময় লাগে, দেখা গেল যে 2-3 ঘন্টা শুধু ট্রাম্পের ছবি তুলতেই কেটে যাবে। তো যেটা করা হয়েছে যে এই অনুষ্ঠানে একটা ফটো কর্নার ছিল, একটা কোনায় একটা ছোট জায়গা ছিল ব্যাকড্রপ সহ, যেখানে ছবি তোলা হয়। সেখানে ট্রাম্প এবং মিলেনিয়া ট্রাম্প দম্পতির একটা ছবি ফটোগ্রাফাররা, অফিসিয়াল ফটোগ্রাফার তুলে রেখেছেন। এরপরে যারা যারা ছবি তুলতে চেয়েছেন, এখানে দুটো শর্ত ছিল, যে ছবিতে দুজনের বেশি থাকা যাবে না, একজন অথবা দুজন, এবং আরেকটা শর্ত হলো যে তাকে সরকার প্রধান হতে হবে আর কি, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে হবে। তো সেই হিসেবে ডক্টর ইউনূস এবং দিনা ইউনূস তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে ওই ফটো কর্নারে গিয়ে একটা ছবি তুলেছেন। ওই ফটোগ্রাফার ছবিটা তুলেছেন, এই যিনি ট্রাম্প দম্পতির ছবিটা তুলেছেন, এমন ভাবে ডক্টর ইউনূস এবং দিনা দাঁড়িয়েছেন, মানে যে পাশে ট্রাম্প এবং মেলানিয়া দাঁড়িয়েছিল তার আরেক পাশে ডক্টর ইউনূস এবং
ডিনা ইউনূসকে দাঁড় করানো হয়েছে, এবং যারা যারা ছবি তুলতে চেয়েছেন সবাইকে এই পাশে, যে পাশে ট্রাম্প দাঁড়িয়েছে সে পাশে না, তার আরেক পাশে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে। ছবি তোলার পরে এই ছবিগুলোকে এডিট করে এক করা হয়েছে, এবং এটা করাই হয়েছে হোয়াইট হাউসের ওই যে যারা ছবি তোলার দায়িত্বে ছিলেন তাদের তত্ত্বাবধানে, এবং এডিটিংটা খুবই প্রফেশনাল এডিটিং হয়েছে, একদম শ্যাডো ট্যাডো মিলিয়ে, মানে একটা আপনি দেখবেন ভালো করে যে একটা মানুষ দাঁড়ালে তার পেছনে একটু ছায়া পড়ছে, সেই ছায়াটা পর্যন্ত চমৎকার ভাবে মিলিয়ে এডিটটা করা হয়েছে। এবং দেখুন ডিনা ইউনূসের পেছনের ছায়াটা কিন্তু, যেহেতু সে উচ্চতা একটু শর্ট সারেছে, তার ছায়াটা একদম দেখা যাচ্ছে না, একদম নিচের দিকে আছে। তো এইভাবে এই যে এডিট করে এই ছবিটা হোয়াইট হাউস থেকেই অতিথিদের কাছে আবার পাঠানো হয়েছে। এই যে এডিটিং, এই প্রসেসটার মধ্যে সময় লেগেছে 3 দিন। 23 তারিখ রাতের তোলা ছবি আমাদের প্রেস উইং এর কাছে বা ডক্টর ইউনূসের টিমের হাতে এসেছে 26 তারিখে। সুতরাং এই ছবি তো আপনি 24-25-এ দেখতে পারবেন না, পাওয়া মাত্রই তারা এটা আপলোড করে দিয়েছে। এবং ক্যাপশনটা দেখবেন যে ডক্টর মানে ইউনূস এবং ডিনা ইউনূসের সাথে ছবি তোলার পোজ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং মিলানিয়া ট্রাম্প, দেখেছেন? বলে নাই কিন্তু যে ডক্টর ইউনূসের সাথে ডোনাল্ড ট্রাম্প ছবি তুলেছেন, বলেছে পোজ দিয়েছেন। কথার মানে শব্দের মার প্যাচটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। সুতরাং এইটা যদি বলেন ছবিটা ফেক, ঠিক একদম বলাই যাবে না ফেক, এটা এডিটেড, কিন্তু এটা অফিসিয়ালি ডান, এবং এটা অনেকটা ডিজিটাল সিগনেচারের মতো। আমরা অনেক সময় দেখা হলো একটা অ্যাপ্লিকেশন লিখি অনলাইনে, আমি আমার ডিজিটাল সিগনেচারটা ওখানে পেস্ট করে দিই, কপি করে নিই, পেস্ট করে দিই, দ্যাট ইজ মাই সিগনেচার, বাট এটা কপি পেস্ট করা। ঠিক একই কারণে এটা অনুমতি ক্রমে, এটা ইটস এ গিফট যারা এসেছিলেন এবং যারা ওই ছবিটা তুলতে চেয়েছেন। এবং খেয়াল করে দেখবেন যে বড় বড় রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান, ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, এদের কিন্তু ছবি আমরা দেখছি না, বরং এই ইউনূস, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বা আরো কিছু অখ্যাত কুখ্যাত লোক এবং যারা একটু ধান্দাবাজ স্বভাবের, তাদের ছবিগুলো আমরা দেখছি। এবং এই ছবির পেছনে নগদ নারায়ণের লেনদেন আছে কিনা সেটা নিয়ে আমরা আর খোঁজ নিতে চাইনি। এই ছবিটা করাই হয়েছে মূলত একটা রাজনৈতিক উদ্দেশ্যে। আর টিম দেখাতে চেয়েছে এই যে দেখো, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউনূসের সম্পর্কটা ভালো না, যদিও আমেরিকা তার পলিসির কারণে বাংলাদেশে অনেক কিছু করছে, বাট ব্যক্তিগতভাবে তাদের সম্পর্কের রসায়নটা খুব একটা উষ্ণ না। তো এখন ডোনাল্ড ট্রাম্প ওই ডিনারে গেছে, পাশ দিয়ে হাঁটার সময় হয়তো কথা হয়েছে 2-1 লাইন, হাউ আর ইউ বা কেমন আছেন, এই ফাঁকে ইউনূস হয়তো 2-1টা কথা বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে বাইডেনের সাথে যেটা ছিল, বাইডেন তার মুখে পারলে চুমু খায়, তো সেই সম্পর্ক তো ডোনাল্ডের কাছে নাই। কিন্তু টিম থেকে আপ্রাণ চেষ্টা করা হয়েছে যে এই সফরে ট্রাম্পের সাথে, যে সেলফিটার কথা আগেই বলেছিলাম, 700 কোটি টাকার এই সফরে একটা সাইডলাইন বৈঠক করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে, সেটি ব্যর্থ হয়েছে। একটা সেলফির চেষ্টা করা হয়েছে, সেটিও হয়নি। আলটিমেটলি যেটা হয়েছে আর কি, যে দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এই হলো ছবির আসল কাহিনী। ছবি